হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 2022 টেট পাস বিএডদের পিডিএফ মামলার বিরুদ্ধে পর্ষদের বর্তমান অবস্থান কি, পর্ষদ কি পিডিএফ মামলার ডিভিশন বেঞ্চে যাবে, সমস্ত কিছুর বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছেন যে প্রাথমিকে 2022-এর যে টেট হয়েছিল সেই টেটে কতজন টেট পাসকারী রয়েছে, কতজন রেগুলার ডিএলএড রয়েছেন, কতজন বিএড ক্যান্ডিডেট রয়েছেন, কতজন এনআইএস ডিএলএড রয়েছেন, সমস্ত বিস্তারিত একটা পিডিএফ আকারে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে এই অর্ডার এসে এখন সিঙ্গেল বেঞ্চের এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি ডিভিশন বেঞ্চে যাচ্ছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যেই। 2022 টেট পাসের ঐক্যমঞ্চের পক্ষ থেকে এই মামলাটি করা হয়েছিল। মামলাটি যে আমরা দেখেছিলাম গত 13ই ফেব্রুয়ারি 2024 তারিখে মামলাটি লিস্টেড হয়েছিল বা শুনানি এবং তার অর্ডার এসেছিল এই দিন। মামলাটির যে রিট পিটিশন নাম্বার রয়েছে 2661/2024। মামলাটির যে পিটিশনার রয়েছেন শিল্পী সেন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এইদিকে পিটিশনার পক্ষ থেকে বিভিন্ন জন কথা বলেছিলেন। মামলাটির পিটিশনার রয়েছেন 2022-এর টেট পাসকারী রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট। তাদের মূলত দাবি ছিল যে 2022-এর টেটে কতজন বিএড ক্যান্ডিডেট পাস করেছে তার পিডিএফ লিস্ট আকারে প্রকাশ করতে দাবি জানানো প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে, এবং কতজন এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট পাস করেছেন এই প্রাথমিক টেটে। সেই সঙ্গে তারা আরও জানতে চায় যে এই টেটে কতজন বিপিএড দিয়ে তারা টেট পাস করেছে, অন্যদিকে কতজন স্পেশাল বিএড ক্যান্ডিডেট রয়েছেন, কতজন স্পেশাল ডিএড ক্যান্ডিডেট রয়েছেন, সমস্ত ডিটেলস তারা পিডিএফ আকারে প্রকাশ করার দাবি জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে, এবং সেটা কলকাতা হাইকোর্টে এই মামলা এখন বিচারাধীন। যেটা সিঙ্গেল বেঞ্চে তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা, তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে এই সমস্ত ডিটেলস পিডিএফ আকারে প্রকাশ করার তিনি অর্ডার অলরেডি দিয়ে দিয়েছেন 13ই ফেব্রুয়ারি 2024 তারিখে। সেই মতো 13ই ফেব্রুয়ারি 2024 তারিখে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার আন্ডারে দীর্ঘক্ষণ ধরে শুনানি চলে। মাননীয় বিচারপতি তিনি বোঝেন যে দীর্ঘক্ষণ এই শুনানি করার পর তিনি বোঝেন যে এই মামলাটির যথেষ্ট একটা সারবত্তা রয়েছে। সামগ্রিক দিক বিচার করে পর্যালোচনা করে তিনি নির্দেশ দেন যে 2022 টেট পাসদের মধ্যে কতজন বিএড ক্যান্ডিডেট আছে তার লিস্ট পিডিএফ আকারে প্রকাশ করতে, এবং তার পাশাপাশি কতজন এনআইএস থেকে ডিএলএড পাস করেছেন তার লিস্ট প্রকাশ করতে। দেখুন, আগের দিনের অর্ডার কপির মধ্যে যে বিষয়টা মূল যে বিষয়টা ছিল সেটা আমরা একবার এখানে এক ঝলক দেখিয়ে দিচ্ছি যে ডাব্লিউবিপি তাদেরকে অর্ডার দিচ্ছেন যে একটা রিপোর্ট ফাইল করার কথা বলা হচ্ছে, একটা এফিডেভিটের কথা তাদেরকে সাবমিট করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। কত তারিখের মধ্যে? 21শে ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে। সময় খুব কম আছে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে। উইথ অ্যান অ্যাডভান্স কপি, একটা অ্যাডভান্স কপি রেডি করতে হবে টু দ্য রিট পিটিশনারদের জন্য তাদেরকে দিতে হবে তাদের হাতে। টু ইন্ডিকেট, সেখানে ইন্ডিকেট করা থাকবে নাম্বার অফ ক্যান্ডিডেটস, কতজন ক্যান্ডিডেট রয়েছে, কিসের ক্যান্ডিডেট রয়েছে, কারা কোন ক্যান্ডিডেট রয়েছে, হু পার্টিসিপেটেড ইন টেট 2022 এক্সামিনেশন হোল্ডিং বিএড ক্যান্ডিডেট, বিএড কোয়ালিফিকেশন দিয়ে যারা অ্যাপ্লাই করেছিল সেই কতজন পার্টিসিপেট করেছেন বা কতজন টেট পাস করেছিল বিএড ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন দেখিয়ে তার তার লিস্ট বা তার কতজন রয়েছে ডিটেলস কলকাতা হাইকোর্টে সাবমিট করার কথা বলেছেন বা অর্ডার দিয়েছেন। অন্যদিকে তার পাশাপাশি ডিএলএড কোয়ালিফিকেশন ইস্যুড বাই দ্য এনআইএস থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিএলএড পাস করেছেন সেই ক্যান্ডিডেটদের ও পিডিএফ প্রকাশ করার কথা বলেছেন, প্রকাশ করার অর্ডার দিয়েছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। তবে এখানে অর্ডার কপির মধ্যে কোথাও বিপিএড ক্যান্ডিডেট হিসেবে কোথাও কিন্তু তারা তাদের লিস্ট প্রকাশের কথা উল্লেখ করা নেই, বা স্পেশাল বিএড ক্যান্ডিডেট কতজন ছিল সেগুলো উল্লেখ করা নেই, বা স্পেশাল ডিএলএড ক্যান্ডিডেট কতজন আছে সেই বিষয়ে প্রকাশ করার কথা তেমন কিছু কোনো অর্ডারের মধ্যে উল্লেখ করা নেই। রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটদের তাদের একটাই মূলত দাবি যে এই মুহূর্তে তারা কতজন রেগুলার ডিএলএড এই মুহূর্তে তারা টেট পাস করে আছে এই বিষয়টা তারা জানা। কেননা অন্যান্য বিএড বা এনআইএস ডিএলএড বা অন্যান্য যে সমস্ত স্পেশাল ট্রেনিং রয়েছে, স্পেশাল বিএড স্পেশাল ডিএড রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাচ্ছে, কেননা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তারা আর অংশ নিতে পারছে না। সুতরাং রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট তারাই একমাত্র হকদার, তারাই একমাত্র কিন্তু দাবিদার এই সমস্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য। এই জন্য তারা এক্সাক্ট ফিগার তারা তাদের কত রয়েছে এই বিষয়টা কিন্তু তারা জানতে চায়। কেননা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে, দেবেশ শর্মার যে মামলাটা সুপ্রিম কোর্টে ছিল সেই মামলাটা 11ই আগস্ট 2023 তারিখে যে রিট পিটিশনার ছিল সেই যে মামলাটি, সেই মামলার উপর বেস করে যারা বিএড ক্যান্ডিডেট তারা সম্পূর্ণভাবে ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তারা আর কোনো রকমভাবে অংশ নিতে পারছে না। তো হু পার্টিসিপেট ইন টেট 2022, যারা এই 2022 টেট পাশে অংশগ্রহণ করেছিল বিএড কোয়ালিফিকেশন দেখিয়ে তারা কিন্তু সম্পূর্ণভাবে ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের এই
বিএড দেখিয়ে তারা আর নতুনভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। তার পাশাপাশি অন্যদিকে যে আরেকটি যে অর্ডার রয়েছে, যে অর্ডার সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে জীবেশ সিং ভার্সেস স্টেট অফ উত্তরাখণ্ড, সেই মামলার যে অর্ডার এসেছিল সেটা সুপ্রিম কোর্ট অলসো ডিক্লেয়ার, সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করেছে যে ডিএলএড এনআইএস থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিএলএড করেছে নট অ্যান এলিজিবল কোয়ালিফিকেশন, সেটা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে না টু পার্টিসিপেট ইন দ্য টেট, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বা টেটে বসার জন্য এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা তারা এলিজিবল হবে না। কেননা এই যে ট্রেনিং কোর্সটা শুধুমাত্র ইন সার্ভিসদের চাকরিটা রাখার জন্য, চাকরিদের বাঁচিয়ে রাখার জন্য ট্রেনিংটা দেওয়া হয়েছিল। কোনো ফ্রেশ ক্যান্ডিডেট এখান থেকে এনআইএস থেকে তারা ডিএলএড করলে তাদেরকে ফ্রেশ নর্মাল রেগুলার ডিএলএড এর সঙ্গে সমতুল্য করা যাবে না, কারণ ওটা 18 মাসের ডিএলএড কোর্স ছিল শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্য, এটা রেগুলার ডিএলএড এর সঙ্গে সমতুল্য করা যাবে না। সেই অর্ডারটি কিন্তু সুপ্রিম কোর্টের এসেছিল। তো এই অর্ডারগুলো কিন্তু এই 13 তারিখের অর্ডারের কপির মধ্যে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু বুঝে গেছে যে এই মুহূর্তে নিয়োগ করতে গেলে পর্ষদকে একমাত্র তাদেরই নিয়োগ করতে হবে। এমতো অবস্থায় তারা এই মুহূর্তে কতজন রেগুলার ডিএলএড আছে সেটা যদি তারা জানতে পারে, তাহলে সেই অনুযায়ী পর্ষদের কাছে তারা কিন্তু দাবি জানাতে পারবে যে কতটা ভ্যাকেন্সি তাদের জন্য রয়েছে বা কতটা ভ্যাকেন্সি বৃদ্ধি করার আবেদন তারা কিন্তু জানাবে। ইতিমধ্যে কিন্তু লাগাতার তারা আন্দোলন করে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের। তাদের মূল লক্ষ্য ছিল যে রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট তাদের চাকরি কনফার্ম করা এবং একটি মামলার মধ্য দিয়ে যদি সেটা সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়, তার জন্যই তারা সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই মামলাটি করেছিল। পর্ষদ সভাপতি 2022-এর যে টেট পরীক্ষা বা রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করেছিল যে সময়, তখন তিনি জানিয়েছিলেন যে প্রাথমিকে 50,000-এরও বেশি ভ্যাকেন্সিতে তিনি শিক্ষক নিয়োগ করবেন। এজন্য রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটরা তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন যাতে কোনো রকমভাবে ভ্যাকেন্সি বৃদ্ধি করা যায়, 50,000 ভ্যাকেন্সি করা যায়। তাহলে তারা যারা টেট পাস করে আছে রেগুলার ডিএলএড, তাদের চাকরি কিন্তু তারা কনফার্ম করিয়ে নিতে চাইছেন। সেই সঙ্গে তাদের চাকরি সিকিউর করার জন্য এমন একটি মামলা তারা সিঙ্গেল বেঞ্চে করেছে। এখন প্রশ্ন হচ্ছে, পর্ষদ কি সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাবে? দেখুন, পর্ষদের অতীতের কার্যক্রম দেখে আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি যে পর্ষদ পিডিএফ প্রকাশ না করে তারা কিন্তু ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করবে। কেননা ইতিপূর্বে আমরা দেখেছি যে 2016 সালের যে প্রাথমিক প্যানেলকে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 1 সপ্তাহের মধ্যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের অর্ডার তিনি দিয়েছিলেন, কিন্তু পর্ষদ সেই অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চে স্টে পড়ে যায় যে প্যানেল যেহেতু একবার প্রকাশ হয়েছে, তাই এই প্যানেলের প্রকাশের আর কোনো রকম ভাবে প্রয়োজনীয়তা নেই। অন্যদিকে সিঙ্গেল বেঞ্চেরই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনিও নির্দেশ দিয়েছিলেন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের, কিন্তু সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডিভিশন বেঞ্চে সেখানেও কি একই রকম ভাবে স্টে পড়ে যায় এবং সেখানে সেই একই রকম ভাবে তারা জানায় যে যেহেতু একটা সেন্ট্রালি একটা লিস্ট তারা প্রকাশ করেছে, একটা প্যানেল তারা প্রকাশ করেছে, তাই ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের প্রয়োজনীয়তা সেখানে আর থাকছে না। এটা ডিভিশন বেঞ্চের অবজারভেশন ছিল, তাই আর নতুন করে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল সেখানে প্রকাশ পায়নি। এই জন্যই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল আর প্রকাশ করেনি। 2022 টেট পাসদের পিডিএফ একবার প্রকাশ করে দিলেই কিন্তু ক্যান্ডিডেটদের কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, কতজন ক্যান্ডিডেট তাদের মধ্যে রয়েছেন, তার মধ্যে থেকে কতজন বাদ পড়ছে, সেই অনুযায়ী তারা ভ্যাকেন্সি তারা বৃদ্ধি করার দাবি জানাবে, সেই মতো তাদের চাকরিটা কনফার্ম একটা পজিশনে নিয়ে আসার চেষ্টা করছে তারা। এখন দেখা যাক প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন দিকে এগোচ্ছে, তাদের স্ট্যান্ড পয়েন্ট কি। গতকাল সরস্বতী পুজোর ছুটি ছিল, এ কারণে আজকেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি ডিভিশন বেঞ্চে যাচ্ছে কিনা। কেননা পর্ষদের হাতে সময় খুবই কম আছে, 21শে ফেব্রুয়ারির মধ্যে সেই পিডিএফ কিন্তু প্রকাশ করার কথা বলেছে, পিডিএফ প্রকাশ করার অর্ডার দিয়েছে সিঙ্গেল বেঞ্চ। সুতরাং সেটাকে যদি কার্যকরী করতে হয় তাহলে তারা কিন্তু আর ডিভিশন বেঞ্চে যাচ্ছে না, কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন দিকে এগোচ্ছে। পর্ষদ যদি এই পিডিএফ একবার প্রকাশ করে দেয়, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু কোনো রকম ভাবে আর দুর্নীতি করতে পারবে না, কেননা ক্যান্ডিডেটের হাতে সমস্ত তথ্য তারা পেয়ে যাবে, সমস্ত বিষয়টা তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যদিও 2022-এর যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া প্রাথমিক শিক্ষা পর্ষদ করছে, সেখানে দেখে বোঝা যাচ্ছে যে পর্ষদ খুব স্বচ্ছভাবে এবং ফ্রেশভাবে সবকিছু পাবলিকলি প্রকাশ করে দিয়েছে, সেখানে দুর্নীতির জায়গা কিন্তু আর থাকছে না বা নেই বললেই চলে। তো দেখা যাক প্রাথমিক শিক্ষা পর্ষদ কি করে। প্রাথমিক শিক্ষা পর্ষদের যদি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করার মনে হয় যে চ্যালেঞ্জ করব, তাহলে কিন্তু তারা আজকেই কোর্টে তারা ডিভিশন বেঞ্চে মামলা করবে। আর যদি দেখা যায় আজকে আর মামলা করছে না, তাহলে কিন্তু এটা ধরে নেওয়া যাবে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সেই সমস্ত বিএড ক্যান্ডিডেট বা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট বা রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট সবার একটা
পিডিএফ কিন্তু তারা প্রকাশ করবে যে এই 2022 সালের প্রাথমিক টেট থেকে কতজন টেট পাস করেছে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।